আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসে আমরা চক্রবৃদ্ধি মুনাফার খুবই দারুণ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। যে গাণিতিক সমস্যাগুলো দেখে মনে হবে যে এগুলা প্রিলির ক্লাসে প্রিলি পরীক্ষা দিতে গেলে হয়তো কোয়াইট ইম্পসিবল, কিন্তু দেখবেন যে খুব সহজে করে দিব। হ্যাঁ, খুব সহজেই করে দিব। আর একটা কথা হচ্ছে, মানে কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে লিখিত এবং প্রিলি দুই জায়গাতেই আসে। এরকম কিছু অঙ্ক আছে, আমি দুইটা মেথডেই দেখাই দিব। প্রথমে প্রিলি কনসেপ্ট দেখাবো, তারপরে লিখিত কনসেপ্ট দেখাবো। ঠিক আছে? আচ্ছা দেখেন, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আজকের ক্লাস সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার শেষ ক্লাস কিনা। না, আজকেও শেষ হচ্ছে না, আমাদের আর একটা ক্লাস হয়তো লাগতে পারে। হ্যাঁ, কিছু করার নাই, কারণ ভালোভাবে শিখতে হলে আপনাকে সময় দিতে হবে। আর সময় আপনি একবারই দিবেন, বারবার তো দিবেন না, তাই না? আমাদের যে র্যান্ডম প্রবলেমস আছে, খেয়াল করেন, আমাদের যে র্যান্ডম প্রবলেমস আছে সেই র্যান্ডম প্রবলেমসের 88 নাম্বার কোশ্চেন থেকে আমরা আজকে যাত্রা শুরু করব। র্যান্ডম প্রবলেমস 88, র্যান্ডম প্রবলেমস 88। আচ্ছা, এই যে র্যান্ডম প্রবলেমস 88, দেখেন অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে এসআই। এই এসআই মানে কিন্তু সিম্পল ইন্টারেস্ট। অনেক সময় কিন্তু কোশ্চেনে যদি ইংরেজিতে আসে এসআই লেখা থাকতে পারে, এসআই অ্যান্ড সিআই। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। আবার বলছি এই সিআই মানে কিন্তু সুদ আসল না, চক্রবৃদ্ধি সুদ আসল না, চক্রবৃদ্ধি সুদ। যদি শুধু সি থাকে, এই যে কম্পাউন্ডেড ইন্টারেস্ট, যদি শুধু সি থাকে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। আর সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, এসআই অ্যান্ড সিআই অন এ সার্টেন সাম অফ মানি। সার্টেন সাম অফ মানি মানে কি? মানে কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর, হ্যাঁ, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মান হচ্ছে ফর 2 ইয়ার্স, 2 বছরে, আর টাকা 50 অ্যান্ড টাকা 51 রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। হ্যাঁ, দেন দ্য ফাইন্ড দ্য সাম। সাম মানে কি? সাম মানে এখানে মূলধন। ঠিক আছে? তার মানে কোনো একটা নির্দিষ্ট মূলধনের উপর 2 বছরের, এই যে 2 বছরের সিম্পল সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা যথাক্রমে 50 টাকা এবং 51 টাকা হলে বলছে ফাইন্ড দ্য সাম, মানে মানে মূলধন কত। আচ্ছা, এই জিনিসটা আপনি কি করতে পারেন, এই জিনিসটা দেখেন এখানে এই যে 50 টাকা, এই 50 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, আর এই যে 51 টাকা, এই 51 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। একটা অঙ্ক ভালো করে একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 50 টাকা, আর এই কম্পাউন্ড ইন্টারেস্টে 51 টাকা। তাহলে আপনারা কি এখান থেকে একটা সেন্স গ্রো করতেছে না? এই যে এই 51 টাকা থেকে এই 50 টাকা বাদ দেন, এই 51 টাকা থেকে এই 50 টাকা বাদ দিলে এই যে 1 টাকা পাইলেন, এই 1 টাকা কি? এই 1 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। আমরা কিন্তু এগুলো পড়ছি, মনে করে দেখেন যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া থাকলে পরে আমরা মূলধন বের করতাম, মনে আছে? সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া থাকতো। এখানে বলতেছে যে কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর 2 বছরে, হ্যাঁ, সরল মুনাফার মান হচ্ছে 50 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফার মান হচ্ছে 51 টাকা। তাইলে সরল মুনাফা 50 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা 51 টাকা হলে এই চক্রবৃদ্ধি মুনাফা 51 টাকা থেকে সরল মুনাফা 50 টাকা বাদ দিলে এটা কি? এটা হলো সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, মানে এই যে সিআই মাইনাস এসআই। এই যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা। এখন প্রশ্ন হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া নাই যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, আমরা বুঝে নিছি। হ্যাঁ, এখন সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি 1 টাকা হয়, আমরা একটা শর্টকাট পড়ছিলাম, সবাই এদিকে তাকান প্লিজ। আমরা একটা শর্টকাট করছিলাম, সেটা কি? সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ইজ ইকুয়াল টু, মানে ডিফারেন্স, এই যে DIFF, ডিফারেন্স ইকুয়াল টু আসল ইন্টু হার বাই 100, এই যে আর বাই 100 ইন্টু আর বাই 100। আপনাদের কি মনে আছে এই শর্টকাটটা? এটা কয় বছরের জন্য? 2 বছরের জন্য। যেহেতু কোশ্চেনে উল্লেখ আছে যেটা 2 বছরের, সুতরাং আমরা এই সূত্রটা কিন্তু এই অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো। ওকে ফাইন, এই সূত্রটা আমরা এই অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? এদিকে তাকান, এবার দেখবেন, সবাই একটু মনোযোগ দিন প্লিজ। বিষয়টা হচ্ছে যে এই ডিফারেন্স, এটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। কোশ্চেনে দেওয়া ছিল না, কিন্তু আমরা বের করছি। তাহলে এখানে যদি 1 টাকা বসাই, এই যে ইজ ইকুয়াল টু পি, এই পি হচ্ছে আসল, ওটা বের করতে বলছে। এই যে আর এর মান, এই কোশ্চেনে আর এর মান দেওয়া নাই, দেখেন কোশ্চেনে কিন্তু আর এর মান দেওয়া নাই। আর এর মান কি দেওয়া আছে?
যেহেতু কোশ্চেনে আর এর মান দেওয়া নাই, তাহলে আমরা কিন্তু এই পি এর মানটা বের করতে পারতেছি না, মানে এই সূত্র ইউজ করেও অঙ্কটা সলভ করা যাচ্ছে না। বোঝার চেষ্টা করেন যে এখানে ঝামেলাটা কোথায়। এই সূত্র ব্যবহার করেও বের করতে পারতেছি না এই আসলের মান। কেন? কারণ এই সূত্র ব্যবহার করে এই আর এর মানটা যদি দেওয়া থাকতো তাহলে হতো। এখন আমাকে যেভাবেই হোক কোনো না কোনো ভাবে আর এর মানটা বের করে নিয়ে আসতে হবে, মানে সুদের হারটা কত ছিল এটা বের করতে হবে। এর জন্য আমি আপনাদেরকে একটা টেবিল আঁকাবো, একটু তাকান প্লিজ, একটু মনোযোগ দেন। এই কোশ্চেনটা কিন্তু গতানুগতিক কোশ্চেন থেকে একটু ভিন্ন, হ্যাঁ, একটু মনোযোগ দেন। আচ্ছা, তাহলে সিআই মাইনাস এস আই ইজ ইকুয়াল টু 1 টাকা। এই যে 51 মাইনাস 50 1 টাকা, ঠিক আছে। এইবার এটা যেহেতু 2 বছরের, তাহলে আমরা একটা টেবিল আঁকাবো যেখানে 2টা ঘর থাকবে, একটা ঘর 2টা ঘর। সবাই একটু মনোযোগ দেন, এদিকে তাকান। এই এক দাগ দিলাম, এই এক দাগ দিলাম। এখানে আসল কত টাকা? এই কোশ্চেনে আসলের মান কিন্তু দেওয়া নাই, আছে? এই কোশ্চেনে আসলের মান দেওয়া নাই। যেহেতু আসলের মান দেওয়া নাই, তাহলে আসল আমি পি টাকা ধরে নিলাম। এটা হলো প্রথম বছর, এটা হলো দ্বিতীয় বছর। এবার কেউ বলতে পারবেন প্রথম বছরে কত টাকা সরল মুনাফা পাওয়া যাবে? কেউ বলতে পারবেন? প্রথম বছরে কিন্তু 25 টাকা সরল মুনাফা পাওয়া যাবে। বলুন ভাই এটা কেমনে বুঝলেন? কারণ কোশ্চেনে দেওয়া আছে সরল মুনাফার মান 50 টাকা। এই যে সরল মুনাফার মান 50 টাকা। আচ্ছা, সরল মুনাফার মান 50 টাকা, এর মানে কি? সরল মুনাফা কি? প্রত্যেক বছর একই পরিমাণ মুনাফা দেয়, তাই না? সরল মুনাফায় তাহলে এই যে 50 টাকা যে সরল মুনাফা, এটা কয় বছরে পাইছে? 2 বছরে। তার মানে আমি বলতেই পারি প্রতি বছর মুনাফা পাইছে এই 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 টাকা। ইয়েস, তার মানে প্রথম বছরে তাহলে কি পার্সেন্টেজ মানে 100 টাকা সুদ। তাহলে 100 টাকার সুদ কত? 1/25 ইন্টু হচ্ছে 100। এই 100 দিয়ে 25 দিয়ে 100 কে 4 বার যায়, তার মানে 4%। আমার কথা কি বুঝছেন? তার মানে 100 টাকার সুদ 4%, আর 100 টাকার সুদ মানে আসলে সুদের হার। তার মানে এই কোশ্চেনে সুদের হার 4% কিন্তু বলা নাই, বুঝে নিছি। ইয়েস, এই যে সুদের হার 4% পাইছেন না, এখন এই জিনিসটা এখানে বসাই দিবেন, উত্তর হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু পি ইন্টু এই আর এর মান হচ্ছে কত? 4%, নিচে 100, ইন্টু এই আর এর মান 4%, নিচে 100। এই 4 দিয়ে যাবে হচ্ছে 25 বার, এই 4 দিয়ে যাবে হচ্ছে 25 বার। তাহলে 1 ইজ ইকুয়াল টু এইটা উপরে থাকবে শুধু পি, আর নিচে থাকবে 25 কত? 625। এই 625 অনেক সাথে গুণ হয়ে পি ইজ ইকুয়াল টু কত টাকা? 625 টাকা। তার মানে এই কোশ্চেনের মূলধন হচ্ছে 625 টাকা। আপনারা কি বুঝছেন? এই জায়গাটা কি বুঝছেন? মানে সোজা কথা, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা বের করে ফেলছি 1 টাকা, আর সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করা যায় 2 বছরের জন্য। এই সূত্র ব্যবহার করে আমরা আসলের মান বের করতে পারি যদি সুদের হার এই আর এর মানটা দেওয়া থাকে। কিন্তু কোশ্চেনে আর এর মানটা দেওয়া নাই, তাই আমাদের টার্গেট হচ্ছে আর এর মান বের করা। এই আর এর মান বের করার জন্য আমরা এই টেবিলটা ছোট্ট করে তৈরি করে ফেললাম। এখন অনেকে বলবে যে ভাই এখানে 25 কেমনে পেলেন? আরে ভাই, এগুলো তো সরল মুনাফার মান। এগুলো কি সরল মুনাফার মান না? এগুলো তো প্রত্যেক বছর সেম পাবে। সরল মুনাফা পেয়েছে 50 টাকা 2 বছরে। এখন সরল মুনাফা মানে কি? প্রতি বছর একই অ্যামাউন্ট দিবে আপনাকে, তাই না? তাহলে 50 টাকা যদি 2 বছরে পাইছেন, তাহলে প্রতি বছর আসলে 25 টাকা পাইছেন না? তাহলে প্রথম বছরেও 25 টাকা পাইছেন, দ্বিতীয় বছরও 25 টাকা পাইছেন, সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফায় কি হয়? এই মুনাফার উপর আবার মুনাফা দেওয়া হয়। তাহলে প্রথম বছর 25 পাইছিলেন, দ্বিতীয় বছর যখন 25 পাইছেন, তখন দ্বিতীয় বছরের হিসাব করার সময় এই প্রথম বছরের 25 টাকার উপর আবার সুদ হবে না? এই প্রথম বছরের এই 25 টাকার উপর সুদ এই যে 1 টাকা, বুঝছেন? তাহলে এই 25 টাকার উপর সুদ পাইছেন 1 টাকা, তাহলে সুদের পার্সেন্টেজ কত? 25 টাকার কত পার্সেন্ট 1 টাকা হয় সেটা বের করতে হবে না? ইয়েস, তাহলে 25 টাকার কত পার্সেন্ট 1 টাকা হয়? তাহলে কেমনে পাবো? তাহলে 25 টাকায় সুদ দিছে 1 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? 100 টাকার সুদ মানে পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গা থেকে বের করে ফেললাম যে সুদের হার আসলে 4%, সেটা এখানে বসাই দিলাম, অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার কিনা বলেন? এই এত মানুষ এই যে মানুষ ফোন দিয়ে একদম কি বলবো, আর এই আইডি দিয়ে ক্লাস নেওয়া বন্ধ করে দিতে হবে না। এখানে মানে বোঝেন নাই না? মুছে দেবো। দেখেন,
সরল মুনাফা কোন একটা অ্যামাউন্টের উপর সরল মুনাফা 2 বছরে সরল মুনাফা 50 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা 51 টাকা। তাহলে সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কয় টাকা? এই যে 51 টাকা থেকে 50 টাকা বাদ দেন, তার মানে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এই যে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা, এটা হচ্ছে 1 টাকা। এখন সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া থাকলে আমাদের যে সূত্র সেটা হচ্ছে, আমি কি না ক্লাসটা নষ্ট করে দিল একজন কল দিয়ে। আচ্ছা আমি আবার বুঝাই দিচ্ছি না, ক্লাসটা এমন একটা কল মেসেঞ্জারে মানুষ কল দেয়, এটা কোনো কথা? কষ্ট করে বুঝাইলাম। তাহলে এখানে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা, ঠিক আছে? এখন এই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যে 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া থাকলে আমাদের একটা সূত্র আছে, এই যে পার্থক্য ডিতে ডিফারেন্স, পার্থক্য ইজ ইকুয়াল টু আসল ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। তার মানে এই সূত্রটা ব্যবহার করে আমরা এই যে আসলের মান বের করতে পারবো। এই যে এই ডিতে ডিফারেন্স মানে পার্থক্য কার? সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। হ্যাঁ, এই পার্থক্য মানে 1 টাকা, তার মানে এখানে 1 টাকা বসাই আসল বের করতে পারতাম যদি আর এর মানটা সরাসরি দেওয়া থাকতো। যেহেতু আর এর মানটা কোশ্চেনে উল্লেখ নাই, তাই আর এর মানটা আমাকে বের করতে হবে। আর এর মানটা কি করতে হবে? বের করতে হবে। এখন আর এর মানটা আমরা বের করবো কিভাবে? আর এর মানটা বের করার জন্য আমরা টেবিল ইউজ করব। যেহেতু সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দিয়ে আছে 1 টাকা, খেয়াল করেন, যেহেতু এটা 2 বছরের কোশ্চেন, তাহলে আমরা 2টা খুব টানছি, 1টা 2টা, এভাবে দাগলাম এভাবে দাগলাম। এখানে আসল কত টাকা জানি না, ধরলাম পি টাকা, ঠিক আছে? পি টাকা, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। এখন প্রথম বছর এই ঘরে কি বসবে? এই ঘরে বসবে সরল মুনাফা, আর এই ঘরে কি বসবে? এই ঘরগুলোতে বসবে সুদের উপর সুদ, মানে সরল মুনাফার উপর আবার মুনাফা পাবো। এখন প্রশ্ন তো প্রথম বছর সরল মুনাফা কয় টাকা পাবো? আমি বুঝে গেছি, যেহেতু সরল মুনাফা পাইছি 50 টাকা, এই 50 টাকা সরল মুনাফা পাইছি কয় বছরে? 2 বছরে। তা 2 বছরে 50 টাকা সরল মুনাফা পাইলে প্রতি বছর কয় টাকা পাবেন? সরল মুনাফা মানে হচ্ছে প্রতি বছর একই অ্যামাউন্ট দিবে। তাহলে 2 বছরে 50 টাকা পাইলে প্রতি বছর পাবেন 50 ডিভাইডেড বাই 2 মানে 25 টাকা। তার মানে সরল মুনাফা হিসেবে প্রতি বছর 25 টাকা পাবেন। তাহলে প্রথম বছরও 25, দ্বিতীয় বছরও 25 টাকা পাবেন। এই যে 50 টাকা 2 ভাগে ভাগ হয়েছে। এই দ্বিতীয় বছর এসে এই যে সুদ, এই সুদের উপরও তো সুদ দিতাম, হিসাব করতাম, মনে আছে? এই সুদের উপর সুদ হয়েছে 1 টাকা। এই যে এখানে কি করে বুঝলাম? এই যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 51 টাকা না, চক্রবৃদ্ধি মুনাফা 51 টাকা না। এই যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই পার্থক্য ক্রিয়েট করে কে? এই সুদের উপর সুদ। তার মানে ওই যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফায় যে এই যে 1 টাকা পাওয়া গেছে বেশি, ওটা হচ্ছে সুদের উপর সুদ। তার মানে এই যে 25 টাকা সুদ হয়েছে প্রথম বছর, এই প্রথম বছর এই 25 টাকা সুদের উপরে দ্বিতীয় বছর এসে আমরা সুদ পাইছি 1 টাকা। তাহলে এই 25 টাকার উপর সুদ পাইছি 1 টাকা। তাহলে এখন 25 টাকার উপর 1 টাকা পাইছি, তাহলে 25 টাকার কত পার্সেন্ট 1 টাকা, সেটা আমরা যদি বের করতে পারি, সেটাই তো সুদের হার, তাই না? এই অঙ্কে সুদের হার যা, এই 25 টাকার উপর সেই হারেই তো এই 1 টাকা পাইছি। তাহলে 25 টাকার কত পার্সেন্ট 1 টাকা হয়, সহজে বের করবো। এই 1 টাকা সুদ পাইছেন কয় টাকায়? 25 টাকায়। তাহলে 25 টাকায় সুদ হয় 1 টাকা, 1 টাকায় সুদ হয় 1/25, আর 100 টাকায় সুদ হবে 1/25 ইন্টু 100, এটা দিয়ে কাটলে 4। তার মানে উত্তর 4% না, সুদের হার 4%। সুদের হার 4%। যেহেতু সুদের হার 4% পেয়ে গেছি, এবার এই সুদের হারটা এখানে বসে দিলে অঙ্ক হয়ে গেল। এই ডিফারেন্সের মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু পি বের করবো, আর এর মান 4 নিচে 100 ইন্টু আর এর মান 4 নিচে 100। এই 4 দিয়ে 100 যাবে হচ্ছে 25 বার, এই 4 দিয়ে 100 যাবে হচ্ছে 25 বার। তাহলে 1 ইজ ইকুয়াল টু উপরে থাকতেছে পি, আর নিচে 25 গুণ 25 মানে 625, আর গুণ করে দিলে পি ইকুয়াল টু 625। এবার বুঝছেন কিনা বলেন তো কাইন্ডলি? এবার কি বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন, এবার বুঝছেন কিনা? আপনি যখন টেবিল করছেন না, টেবিল করে আমরা কি করতাম? প্রথম বছরের সুদ বের করতাম, দ্বিতীয় বছরের সুদ বের করে এখানে মান বসাতাম, আর এইটার উপর একটা পার্সেন্টেজ বের করতাম, এখানে বসাতাম না সেই সুদ। হ্যাঁ, এই সুদটাই হচ্ছে 1 টাকা। এই 1 টাকা কোথা থেকে আসছে? এটা হচ্ছে সুদের উপর সুদ। মানে এই যে প্রথম যে 25 টাকা ছিল প্রথম বছর, ওই 25 টাকার উপর আপনি কোনো একটা পার্সেন্টেজে সুদ পাইছেন 1 টাকা। তাহলে এই 25 টাকার কত পার্সেন্ট 1 টাকা? এই 25 টাকার যত পার্সেন্ট 1 টাকা, ওইটাই তো সুদের হার এই অঙ্কের, তাই না? না না, কঠিন না। যারা টেবিলটা যারা ভালো করে বুঝছে, এই টেবিলটা যারা ভালো করে বুঝছে, আপনি কি করতেন মনে আছে? 2 বছরের সুদ যখন বের করতেন, মনে করেন যে আসল হচ্ছে 2000 টাকা, আপনি 10% হারে সুদ বের করতেন। প্রথম বছর এই 2000 টাকা 10% 200 টাকা পাইতেন, দ্বিতীয় বছর এই 2000 10% 200 পাইতেন, আবার এর উপর 10% 20 টাকা এখানে লিখতেন না? এটা রিভার্স ভাবে চিন্তা করতেছি। হ্যাঁ, এই এলাকায় কি এই ঘরে লিখতাম হচ্ছে এর উপরে যে সরল মুনাফায় যে মান পাইতেন প্রতি বছর সেই মান,
আর এখানে লিখতাম কি, এই সরল মুনাফাগুলোর উপর যে মুনাফাগুলো পাইতো সেটা এই ঘরে বসাতাম। হ্যাঁ, রিটার্ন আসলে করবেন, সমস্যা নাই, রিটার্ন আসলে করবেন, রিটার্ন আসলে অন্যভাবেও করা যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, রিটার্ন আসলে অন্যভাবে দুটা ইকুয়েশন বের করেও করা যাবে। হ্যাঁ, আচ্ছা, 88 পরে আমরা সলভ করবো হচ্ছে 89 নাম্বার কোশ্চেন। 89 দেখেন, এই যে 89 করলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখেন 89টা কি বলছে, SI and CI on a certain sum in 2 years are 200 and 220। মানে কি, মানে কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর 2 বছরের, হ্যাঁ, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মান 200 টাকা এবং 220 টাকা যথাক্রমে। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখেন, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার চাইছে, এন্ড দ্য প্রিন্সিপাল মানে কি, এবং মূলধন কত। আচ্ছা, তাহলে আপনারা বলেন, এই 200 টাকা হচ্ছে সরল মুনাফা আর এই 220 টাকা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাইলে এই সরল মুনাফা আর এই চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। এই 220 থেকে সরল মুনাফা 200 বাদ দেন, তার মানে 20 টাকা। এই 20 টাকা কি, এই 20 টাকা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। হ্যাঁ, তো সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এটা কয় বছরের? 2 বছরের। তাহলে একটা চার্ট করে ফেলেন, এই যে এক ডান দিলাম, 2 টান দিলাম। এখানে আসল কত? এই কোশ্চেনে আসল কিন্তু দেওয়া নাই, তাহলে ধরে নিতে হবে আসল হচ্ছে পি। এটা হচ্ছে প্রথম বছর, হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় বছর। দেখেন সরল মুনাফার মান কত? সরল মুনাফার মান 200 টাকা। আমাকে বলেন, সরল মুনাফার মান যদি 200 টাকা হয়, এই যে এখানে সরল মুনাফা বসবে, এই যে এই ঘরে সরল মুনাফা বসবে। হ্যাঁ, আর এই ঘরগুলোতে বসবে এই মুনাফা, সরল মুনাফার উপর আবার মুনাফা। আচ্ছা, তাহলে 2 বছরে যদি আপনি 200 টাকা পান, তাহলে প্রতি বছর কয় টাকা পাবেন? সরল মুনাফা মানে হচ্ছে প্রতি বছর একই টাকা দিবে আপনাকে। তাহলে 2 বছরে পাইছেন 200 টাকা, তাহলে প্রতি বছরে পাবেন 200/2 100 টাকা। প্রতি বছর 100 টাকা পাবেন সরল মুনাফায়। তাহলে প্রথম বছর আপনি 100 টাকা পাবেন, এই যে এই আসলের উপর। দ্বিতীয় বছর আপনি আবার 100 টাকা পাবেন, এবং এই দ্বিতীয় বছরে সে এই 100 টাকার উপর কিছু একটা সুদ পাবেন, যেটা এখানে বসবে। হ্যাঁ, ওইটাই হলো সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই যে 20 টাকা। বুঝতেছেন? তাহলে এই 100 টাকার উপর কিছু একটা বসবে, কিছু একটা সুদ আসবে, সেই অ্যামাউন্টের মান হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে সেই মান। এখন দেখতে হবে যে এই 20 টাকা কার উপর সুদ? এই 20 টাকা হলো এই 100 টাকার উপরের সুদ, তাই না? তাহলে এই 100 টাকার উপর যদি 20 টাকা পান, তাহলে 100 টাকার উপর 100 টাকার কত পার্সেন্ট 20 টাকা হয়? 100 টাকার 20%। 100 টাকার উপর মানে 100 টাকার 20 টাকা কয় পার্সেন্ট বলেন তো? 100 টাকায় আপনি 20 টাকা পাইছেন, তার মানে 20% না? পার্সেন্ট মানে কি? 100 টাকায় যত, তাহলে এই 20 টাকা পাইছেন কার উপর? 100 টাকার উপর। তাহলে 100 টাকায় 20 টাকা মানে 20%। তাহলে এই কোশ্চেনের সুদের হার হচ্ছে 20%। এটা বুঝছেন কিনা বলেন? তাহলে একটা অঙ্ক কিন্তু হয়ে গেছে। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, শেষ। 20%। এখন বলছে দ্য প্রিন্সিপাল। এখন আমরা মূলধন চাইছি। এখন আমরা কি জানি? সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি দেওয়া থাকে, তাহলে 2 বছরের জন্য একটা সূত্র আছে আমাদের। এই যে আমাদের সূত্র কি? ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসল ইন্টু R/100 ইন্টু R/100, তাই কিনা? হ্যাঁ, এই ডিফারেন্স হচ্ছে 20 টাকা, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এটা বের করবো, রেখে দেন। আর আর এর মান হচ্ছে 20, নিচে হচ্ছে 100, ইন্টু আর এর মান হচ্ছে 20, নিচে হচ্ছে 100। এবার দেখেন, এই 20 দিয়ে এটা যাবে 5 বার। এই এটা হচ্ছে আর এর মান 20, এটা 20, আর এর মান 20। এই 20 দিয়ে এটা যাবে 5 বার। তাহলে এই পাশে থাকতেছে 20, উপরে থাকতেছে পি, আর নিচে 5 5 25। আর গুণ করলে 25 আর 20 গুণ হবে। তাহলে পি ইকুয়াল টু, এই যে 25 দুগুণী 50 আর একটা শূন্য, 500। তাহলে পি ইজ ইকুয়াল টু 500 টাকা। বলেন কঠিন? একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, বুঝছেন কিনা? এই দুইটা অঙ্ক বুঝছেন কি? শোনেন, আমি সব ধরনের অঙ্ক করাইছি, মানে যত ধরনের কম্বিনেশন সম্ভব এই টাইপের প্রশ্ন থেকে, মানে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমি সবই করাই দিছি। এগুলা মানে বিসিএস পরীক্ষায় সাধারণত আসে না, ব্যাংকে আসে। হ্যাঁ, এবার কি বোঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? খুবই সিম্পল। শুধু মানে শোনেন, এর আগে আমাদের আসল দেওয়া থাকতো, সুদের হার দেওয়া থাকতো, আমরা টেবিলটা প্রস্তুত করতাম। এবার আসলও দেওয়া নাই, সুদের হারও দেওয়া নাই, শুধু সরল মুনাফার মান দেওয়া আছে। তাহলে সরল মুনাফা এখানে বসায়, এই এলাকায় বসাচ্ছে। এখানে কে বসে? এখানে তো সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানটা বসে, তাই না? আচ্ছা, এটা গেল কত নাম্বার? এটা গেল হচ্ছে 89। 89 পরে আমরা যাবো হচ্ছে 90, কোশ্চেন নাম্বার 90। দেখেন, মনোযোগ দেন। 90 নাম্বার কোশ্চেনে কি বলছে? দ্য সিআই অন এ সাম অফ at 10% per annum for the second year is টাকা 220, find the sum। আচ্ছা, এখানে কি বলছে? সবাই একটু মনোযোগ দিন। কোশ্চেনটা কিন্তু মানে খুব মানে একটু
একটু ঝামেলাপূর্ণ কোশ্চেন। কি বলছে, দ্য সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি মুনাফা, অন এ সাম অফ মানি, এখানে মানি কথাটা মিসিং আছে, অন এ সাম অফ মানি এট 10% পার অ্যানাম, মানে বাৎসরিক 10% সুদের হারে ফর দ্য সেকেন্ড ইয়ার। হ্যাঁ, ফর দ্য সেকেন্ড ইয়ার, এটা বোঝেন। ফর দ্য সেকেন্ড ইয়ার মানে কি, দ্বিতীয় বছরের জন্য। আবার বলছে 2 বছরের জন্য না, দ্বিতীয় বছরের জন্য টাকা 220, ফাইন্ড দ্য সাম, মানে আসল কত। তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে 10%, কোনো একটা নির্দিষ্ট মূলধনের উপর 10% বাৎসরিক কম্পাউন্ড সুদের মান হচ্ছে এই যে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মুনাফার মান 220 টাকা হলে ফাইন্ড দ্য সাম। আচ্ছা, এই যে 220 টাকা সুদ, এটা কিন্তু ভাইয়া 2 বছরের সুদ না, দ্বিতীয় বছরের সুদ। হ্যাঁ, দ্বিতীয় বছরের সুদ। হ্যাঁ, টেবিল তৈরি করতে হবে। এখানে আসল কয় টাকা? আসল কিন্তু দেওয়া নাই, এখানে আসল দেওয়া নাই। তাহলে আমরা কি করব, আমরা আসল ধরে নিব। তাহলে ধরি আসল পি ইজ ইকুয়াল টু 100 টাকা। 100 টাকা ধরলে সহজ হবে। ধরি আসল পি ইজ ইকুয়াল টু 100 টাকা। এবার আমরা একটা টেবিল প্রস্তুত করব। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। কেন? এখানে যেহেতু সেকেন্ড ইয়ার কথাটা বলছে, তাহলে আমরা 2 বছর। দ্বিতীয় বছর যেহেতু বলছে, তার মানে ঘটনাটা তো 2 বছর পর্যন্ত গড়াইছে, না হলে তো দ্বিতীয় বছর এখানে উল্লেখ করার কথা না, তাই না? তাহলে দ্বিতীয় বছরের জন্য দুইটা ঘর রাখলাম, একটা দুইটা। এবার আসল কত? 100। তাহলে আসলে এখানে 100 দেন। মনোযোগ দেন, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। তাকাইন প্লিজ। এইবার এই 100 টাকার উপর 10% সুদ পাবে। 100 টাকার 10% মানে 10 টাকা। প্রথম বছর 10 টাকা সুদ পেল। এবার দ্বিতীয় বছর কত পাবে বলেন? দ্বিতীয় বছর কত পাবে? দ্বিতীয় বছর এই 100 টাকার উপর আবার 10% মানে 10 টাকা পাবে, এবং এই 10 টাকার উপর আবার 10% সুদ পাবে। 10 টাকার 10% মানে 1 টাকা। এই হলো ব্যাপার। এবার আপনারা আমাকে বলেন, দ্বিতীয় বছর সুদ আসলে কয় টাকা? দ্বিতীয় বছর সুদ মানে কিন্তু শুধু এই অংশ। হ্যাঁ, এবার তাকান, 2 বছরের সুদ যদি বলতো তাহলে এই পুরোটাই ইউজ করতাম, 2 বছর। কিন্তু বলছে দ্বিতীয় বছরের সুদ মানে এই এলাকা। দ্বিতীয় বছরের সুদ মানে 10 টাকার 11 টাকা। ইয়েস, তার মানে অতএব দ্বিতীয় বছরের সুদ ইজ ইকুয়াল টু 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু 11 টাকা। বুঝছেন কিনা বলেন? দ্বিতীয় বছরের সুদ 11 টাকা। এই যে সুদ 11 টাকা, এই 11 টাকা কত টাকার উপর সুদ? এই 100 টাকার উপর সুদ, কারণ তো আসলে 100 টাকা ধরে নিছি। কথা কি বুঝছেন? তার মানে সুদের মান 11 টাকা, যখন আসলে 100 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি সুদের মান তো 222 টাকা। অ্যাকচুয়ালি সুদের মান কি 222 টাকা না? ইয়েস। তাহলে আপনি এভাবে ঐকিক নিয়মে করতে পারেন যে সুদ যখন 11 টাকা তখন আসল হচ্ছে 100 টাকা, সুদ যখন 220 টাকা তখন আসল কত? এটাই চাইছে, দেখেন, ফাইন্ড দ্য সাম। অথবা আপনি খেয়াল করেন, এই যে 11 টাকা সুদ, এটা কার উপর? 100 টাকার উপর, তাই কিনা? তাহলে 100 টাকার 11 টাকা মানে 11%। 100 টাকার 11 টাকা মানে তো 11%। 11% না? হ্যাঁ, 100 টাকার 11 টাকা মানে তো 11%। ইয়েস, তার মানে দ্বিতীয় বছর সুদ পাইছেন আপনি আসলে এই 100 টাকার উপর 11%। আর কোশ্চেনে দেওয়া আছে দ্বিতীয় বছরের সুদের মান 220 টাকা। তার মানে এটাও দ্বিতীয় বছরের সুদ, এটাও দ্বিতীয় বছরের সুদ। এটা হলো পার্সেন্টেজে, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল মান। তার মানে এই 11% আসলে 220 টাকাকে বোঝাচ্ছে। তাই আমরা লিখবো 11% ইজ ইকুয়াল টু 220, 1% ইজ ইকুয়াল টু 220 ডিভাইডেড বাই 11। আর যেহেতু মূলধন চাইছে, আর মূলধন মানে সবসময় 100%, তাহলে 100% ইকুয়াল টু 220 ডিভাইডেড বাই 11 ইন্টু হচ্ছে 100। 11 দিয়ে 22 কে যাবে 2 বার, আর এই একটা শূন্য। এই 20 দিয়ে 100 কে গুণ করলে, এই 2 আর 1 গুণ করলে হবে 2, এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, মোট 3টা শূন্য, 1 2 3টা। ইয়েস, 100% এর ভ্যালু 300 টাকা, সরি 2000 টাকা। তার মানে হচ্ছে মূলধন 2000 টাকা। বুঝছেন কিনা বলেন? অঙ্কটা কি বুঝছেন? একটু কিন্তু মাথা, মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বছরের সুদ আপনারা কি বুঝছেন? কাইন্ডলি একটু বলেন তো। হ্যাঁ, অথবা আপনি এইভাবে ঐকিক নিয়ম করবেন যে 11 টাকা সুদ, যখন 11 টাকা সুদ তখন আসল 100, আর যখন 222 টাকা সুদ তখন আসল কত? আসল চাইছে না? তাহলে 11 টাকা সুদ পাইছেন যখন আপনি আসল 100 ধরছেন, তাহলে 222 টাকা যখন সুদ তখন আসল কত? এটা কম্পেয়ার করে বের করতে পারবেন না? রেসপন্স করতে হবে। কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা হঠাৎ করে চলে আসলে কিন্তু আর মানে বুঝতে পারবেন না যে কি করতে হবে। ক্লিয়ার? 11% জিনিসটা আরেকবার বুঝাই দিব। সাকিবুল ইসলাম মানে ক্লাস নিয়মিত করছেন কি? 11% কি বুঝতেছেন না বলেন তো?
দ্বিতীয় বছরে এই যে 10 টাকা আর এই যে 1 টাকা যোগ করলে কত টাকা? 11 টাকা। এই 11 টাকা সুদ পাইছেন কার উপর? এই 100 টাকার উপর না, এই যে এই 11 টাকা সুদ তো আসল 100 টাকা, 100 টাকা আর সুদ পাইছেন 11 টাকা। তাহলে এই 11 টাকা 100 টাকার কয় পার্সেন্ট বলেন? পার্সেন্টেজ হিসাব করতে হয় কি 100 টাকায় না? তাহলে 100 টাকায় 11 টাকা মানে তো 11%। এটা তো আর বের করার দরকার নেই। আর যদি বের করতে চান তাহলে কি লিখবেন? 11 টাকা পাওয়া গেছে 100 টাকায়, মানে 100 টাকায় পাওয়া যায় 11 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? ওই 100 কেটে তো 11% আসবে, তাই না? মানে আমি বলতে চাচ্ছি আপনি যে 11 টাকা সুদ পাইলেন, এই 11 টাকা সুদ পাইছেন কি 100 টাকার উপর না? তাহলে 100 টাকায় 11 টাকা সুদ পাইছেন দ্বিতীয় বছর। তো 100 টাকার 11 টাকা মানে কয় পার্সেন্ট? 11%। কারণ 100 টাকায় যা সেটাই পার্সেন্টেজ। তাহলে 11% সুদ পাইছেন দ্বিতীয় বছরে। আর কোশ্চেনে বলছে দ্বিতীয় বছরে সুদ পাইছেন 220 টাকা। তাহলে এটাও দ্বিতীয় বছরের সুদ, এটাও দ্বিতীয় বছরের সুদ। তাই এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম, তাই 11% = 220 লিখছি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা ভিন্ন টাইপের কোশ্চেন দিচ্ছি। মানে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। দেখেন, আপনারা একটু লিখে নেবেন, এটা শিটেও নাই, র্যান্ডম প্রবলেমসও নাই, বইয়ে নাই, আপনি একটু লিখে নেন। 5,000 টাকার 10% হারে 10% হারে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আচ্ছা, 5,000 টাকা। সেন্সলেস মানুষ কেমন লাগে, কি যে বলবো এদেরকে, তো সেন্সলেসলি হয়। আচ্ছা, 5,000 টাকার 10% হারে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? তার মানে আপনি 5,000 টাকা ব্যাংকে রাখছেন, হ্যাঁ, কত পার্সেন্ট হারে? 10% হারে। তাহলে এটা যদি রাখেন তাহলে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন? তার মানে এখানে কিন্তু আপনার 3 বছরে চাইছে তৃতীয় বছরে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসেনি এখনো, কিন্তু এই টাইপের কোশ্চেন আসলে কিন্তু মানে ঝামেলায় পড়ে যাবে, অনেকে করে আসতে পারবে না, অনেকে বুঝবেই না, আবার অনেকে 3 বছরের সুদ বের করে দিয়ে চলে আসবে। তৃতীয় বছরে কত মুনাফা পাবে? তাহলে এখানে যেহেতু তৃতীয় বছরের কথা বলছে, তাহলে আমরা 3 বছরের একটা টেবিল তৈরি করব। তাহলে এই যে 1, 2, 3, এখানে একটা দাগ দেন, এখানে একটা দাগ দেন। এই 5,000 টাকা হচ্ছে আসল, এখানে লিখলাম। এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। এখানে হচ্ছে সরল মুনাফা। আচ্ছা, 5,000 টাকার 10%। আচ্ছা বলেন, 5,000 টাকার 10% মানে কত? 500 টাকা। প্রথম বছর 500 টাকা পাইলেন, প্রথম বছরের কাজ শেষ। এবার দ্বিতীয় বছরে সে এই 5,000-এর 10% মানে আবার 500 পাবেন, এবং এই 500-র 10% মানে 50 পাবেন, শেষ দ্বিতীয় বছর। এবার তৃতীয় বছরে এই 5,000-এর উপর 10% মানে 500 পাবেন, এই 500-র 10% মানে 50 পাবেন, এই 500-র 10% মানে আবার 50 পাবেন, এই 50-এর 10% মানে 5 টাকা পাবেন। তাহলে তৃতীয় বছরের সুদ কত? তৃতীয় বছরের সুদ মানে এই সুদ শুরু হয়েছে, তার মানে এই যে এইটুক, ব্যাস। তাহলে 500 আর 100, 605 টাকা। তাহলে 500 প্লাস 105 = 605 টাকা। আপনারা বুঝছেন কিনা বলেন, কাইন্ডলি একটু বলেন। 555 কিভাবে? 555 কিভাবে আব্দুল হাই ভাইয়া? আপনি দেখেন, তৃতীয় বছর এসে এই 500 টাকার উপর 50 টাকা পাবে, আবার এই 500 টাকার উপরে তো 50 টাকা পাবে, আর এই 50 টাকার উপর 5 টাকা পাবে। তাহলে এরকম কোশ্চেন যদি পরীক্ষা এরকম আসতে পারে, আসলে কিন্তু অনেকে ধরা খেয়ে যাবে, বুঝবেই না কি আসছে। আচ্ছা, এবার আমরা চলে যাবো হচ্ছে 91 কি বলছে? আচ্ছা, এই 91টা পরে করে দিব, 91টা থাক, হ্যাঁ, 91টা থাকুক, এটা আমি পরে করে দিব। আমি এখন আপনাদেরকে 93 খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ করাবো 93 থেকে। এই যে এই টাইপটা পরীক্ষায় আসার মতো, প্রিলি এবং লিখিত দুই জায়গায় আসতে পারে। দেখেন,
সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা করবেন, কারণ প্রিলি লিখিত দুই জায়গার জন্যই গুরুত্বপূর্ণ এই টাইপটা। বলছে এ সাম অফ মানি at compound interest amounts to thrice itself in 3 years। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যদি কোনো একটা মানি কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবৃদ্ধি মুনাফায় যদি কোনো একটা অ্যামাউন্ট মানে কত অ্যামাউন্ট? যে কোনো অ্যামাউন্ট, আবার বলছি যে কোনো অ্যামাউন্ট, হ্যাঁ, এ সাম অফ মানি এট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস টু মানে কি? অ্যামাউন্ট মানে মূলধন। তাহলে যেটা চক্রবৃদ্ধি মুনাফার কথা বলছে, তাহলে অ্যামাউন্টস টু মানে চক্রবৃদ্ধি, সবৃদ্ধি মূলধন হবে, মানে চক্রবৃদ্ধি মূলধন হবে থ্রাইস মানে 3 গুণ, ইটসেলফ একাই নিজে 3 গুণ হয়ে যাবে ইন 3 ইয়ার্স। এর মানে কি? এর মানে হচ্ছে কোনো একটা অ্যামাউন্ট যদি আপনি চক্রবৃদ্ধি মুনাফায় ব্যাংকে রাখেন কোনো একটা নির্দিষ্ট হারে, কত হারে সেটা বলা নাই, তাহলে ওই জিনিসটা ওই অ্যামাউন্টটা 3 বছরে 3 গুণ হয়ে যাবে। মানে আপনি যদি 100 টাকা রাখেন সেটা 300 টাকা হয়ে যাবে। তাহলে 100 টাকা রাখলে 300 টাকা হয়ে যাবে। অ্যামাউন্টস টু থ্রাইস মানে যা রাখবেন সেই জিনিসটা 3 গুণ হয়ে যাবে, চক্রাকারে 3 গুণ হয়ে যাবে, মানে মানে সুদে আসলে 3 গুণ হয়ে যাবে, বুঝছেন? এই যে অ্যামাউন্টস টু মানে সুদে আসলে 3 গুণ হবে, হ্যাঁ, ইন 3 ইয়ার্স। মানে জিনিসটা খুবই সিম্পলি যদি বলি 3 বছরে 3 গুণ হবে চক্রবৃদ্ধি মুনাফায় কোনো একটা অ্যামাউন্ট, হ্যাঁ। বলছে ইন হাউ মেনি ইয়ার্স, কত বছরে, উইল ইট বি 9 টাইমস ইটসেলফ, তাহলে কত বছরে এই জিনিসটা 9 গুণ হবে। এটা মূল নিয়মে করতে পারেন, কিন্তু মূল নিয়মে করতে গেলে একটু সময় লাগবে। এই জন্য প্রথমে আমি আপনাকে একটা শর্টকাট দেখাচ্ছি। শর্টকাট না, এটাও খুব লজিক্যাল। আপনি এই টাইপের কোশ্চেন আসলেই ধরে নেবেন যে আসল ছিল 100 টাকা, আসল 100 টাকা। এদিকে তাকান, ধরে নিচ্ছি পি আসল ইজ ইকুয়াল টু কত? 100 টাকা। এই 100 টাকা আপনি ব্যাংকে রাখছেন, এদিকে তাকাতে হবে প্লিজ। এই 100 টাকা আপনি ব্যাংকে রাখছেন, ব্যাংকে রাখলে এই 100 টাকা হয়ে যাবে 300 টাকা। এই যে 100 টাকা 300 টাকা হয়ে যাবে কেন? ওই যে বলছে যে কোনো একটা অ্যামাউন্ট 3 গুণ হয়ে যাবে কয় বছরে? 3 বছরে। তাহলে আমি এখানে 3 ইয়ার্স লেখা হয়েছে, ওয়াইতে ইয়ার্স, তার মানে 100 টাকা 300 টাকা হয়ে গেছে 3 বছরে। আচ্ছা, আপনি যদি 100 টাকা না রেখে 300 টাকা রাখতেন তাহলে কি হতো? তাহলে 300 টাকা 3 গুণ হয়ে যেত, মানে 900 টাকা হয়ে যেত। বুঝেন কিন্তু বিষয়টা? তাহলে 100 টাকা থেকে 300 টাকা হয়েছে 3 বছরে, বলে দিছে। এখন আপনি এই প্রথম অংশ ভুলে যান, মনে করেন আপনার অ্যামাউন্ট 300 টাকা। এখন এই 300 টাকা আবার কি হবে? এই 300 টাকা এখন 3 গুণ হয়ে যাবে। যে অ্যামাউন্ট মনে করেন 100 টাকা 3 বছরে 300 টাকা হয়েছে, এবার আপনি ভুলে যান। এবার মনে করেন যে ওই 3 বছর পরের জায়গাতে আপনি দাঁড়ায় আছেন, এবার আপনার অ্যামাউন্ট 300 টাকা হয়ে গেছে না? এখন এই 300 টাকাও তো আবার 3 গুণ হবে কয় বছর? আবার 3 বছরে, কারণ প্রতি 3 বছরে 3 গুণ হবে। ওই যে আপনি যে অ্যামাউন্টই রাখেন সেই জিনিসটা 3 বছরে 3 গুণ হয়ে যায়। তার মানে 100 টাকা 3 বছর পরে 3 গুণ হয়েছে। এবার এই 300 টাকা আপনি ব্যাংকে থেকে তো তোলেন নাই, এই 300 টাকা এখন 3 বছর যদি খাটে তাহলে এখন এই 300 টাকা আবার 3 গুণ হয়ে যাবে। তাহলে 300 টাকা থেকে 3 গুণ হয়ে যাবে 900 টাকা। কয় বছরে? 3 বছরে। 3 বছরে। বলুন কেমনে? কারণ যে অ্যামাউন্টটি রাখেন ওই অ্যামাউন্টটা যদি 3 বছর ব্যাংকে থাকে তাহলে ওই জিনিসটা 3 গুণ হয়ে যায়। এইবার আপনি গোড়া থেকে শুরু করেন, 100 টাকা রাখছিলেন, হয়ে গেছে 900 টাকা। তাহলে 100 টাকা থেকে 900 টাকা কয় গুণ বলেন আপনারা? 100 টাকা থেকে 900 টাকা 9 গুণ না? কোশ্চেনে ওইটাই বলছে যে 9 গুণ হবে। তাহলে এই যে 9 গুণ, তাহলে এই যে 9 গুণ যে হইল, এটা কয় বছরে? প্রথম 3 বছর আর পরের 3 বছর, তার মানে 6 বছর। তাহলে 3 + 3 = 6 ইয়ার্স। তার মানে 6 বছরে 9 গুণ হবে। বুঝছেন কিনা বলেন? এবার বলেন। ছয় বছরে 9 গুণ হয়েছে। অঙ্কটা কি বুঝছেন? লজিক্যাল সলিউশনটা বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন। এই টাইপের কোশ্চেন আসলেই যে কোনো একটা অ্যামাউন্ট 2 বছরে বা 3 বছরে দ্বিগুণ হয়, কত বছরে এটা 4 গুণ হবে, কত বছরে এটা 9 গুণ হবে, 16 গুণ হবে, এই টাইপের কোশ্চেন আসলেই ধরে নেবেন যে আপনার মূলধন 100 টাকা। সেই 100 টাকা কি হয়েছে? প্রথমে যে কথাটা বলছে 3 বছরে 3 গুণ, তাহলে এই যে 100 টাকা থেকে 3 গুণ মানে 300 টাকা হয়েছে 3 বছরে। এখন যে অ্যামাউন্টই রাখেন সেই জিনিসটা যদি 3 বছর ব্যাংকে থাকে তাহলে সেটা 3 গুণ হয়ে যায়। তার মানে এই 300 টাকাও কিন্তু এখন 3 গুণ হবে কত বছরে? 3 বছরে, মানে এরপরে আরো 3 বছরে। তাহলে 300 টাকার 3 গুণ মানে 900 টাকা হয়ে যাবে কয় বছরে? 3 বছরে। তাহলে রাখছিলেন 100 টাকা, এই যে 900 টাকা কয় গুণ হয়েছে? 9 গুণ। কোশ্চেনে মিলাই দিবে, টেনশন করেন না, এবার মিলাই দেয়। তাহলে 100 টাকা থেকে 900 টাকা হয়েছে মানে 9 গুণ হয়েছে কয় বছরে? 3 বছর 3 বছর 6 বছরে। এখন এটা যদি মূল নিয়মে করেন, লিখিত পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, লিখিত পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসতে পারে। এখন লিখিত পরীক্ষা আসলে কি করবেন দেখেন। লিখিত পরীক্ষা আসলে আমরা প্রথম অংশ মানে প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে আসল, এদিকে তাকান, আসল ইজ ইকুয়াল টু পি টাকা ধরে নিলাম। আসল পি টাকা, তাইলে চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি সুদ আসল কত বলেন?
চক্রবৃদ্ধি সুদ আসল হবে হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ আসলকে কি দ্বারা প্রকাশ করে? সি দ্বারা প্রকাশ করে, সি, তাই না? চক্রবৃদ্ধি সুদ আসল সি ইকুয়াল টু হবে 3p টাকা, তাই না? ওই যে অ্যামাউন্টস তো থ্রাইস, তার মানে আপনি আসল হিসেবে পি টাকা রাখছেন, চক্রবৃদ্ধি সুদ আসল সি ইকুয়াল টু হয়ে গেছে 3p। এখন আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন এর মান কত? এই ঘটনাটা ঘটছে কয় বছরে? 3 বছরে। এই যে দেখেন, এই যে 3 বছরে, তার মানে এখানে এন এর মান 3। হ্যাঁ, এই সি এর পরিবর্তে আমরা বসাবো 3p। এই যে সি এর পরিবর্তে বসাবো 3p, এখানে থাকলো p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3। এই পাশ থেকে p আর এই পাশ থেকে p কাটা, তাহলে এই পাশে থাকলো 3 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3। এইখান থেকে আমরা দেখেন, এখান থেকে আমরা 1 প্লাস আর বাই 100 এইটার মান বের করবো। মানে এই যে কিউব আছে না, এই কিউবটা এই পাশে আমরা নিয়ে আসবো। এটুকু তাকাবেন প্লিজ। তার মানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3। এখান থেকে আমরা এই যে 1 প্লাস আর বাই 100 এটার মান বের করবো। তাহলে এই 3 ওই পাশে যে ঘনমূল হবে না? যেমন এক্স কিউব ইজ ইকুয়াল টু যদি 5 হয়, এই কিউব ওই পাশে যে কি হয়? এই কিউব ওই পাশে যে ঘনমূল 5 হয় না? ঘনমূল 5 হয় কিনা? তাই হয় না? তাই তো। তাহলে এই জিনিসটা কি হবে? ওই পাশে যে ঘনমূল 5 হবে, ঘনমূল 3 হবে। তাহলে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু ঘনমূল 3। এই মানটা আমাদের থাকলো, মানে এই পুরোটার মান থাকলো, কারণ এই মানটা আমাদের লাগবে পরবর্তী ক্ষেত্রেও। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে কত বছরে কি হবে? 9 গুণ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল কিন্তু পি টাকাই শুরু। হ্যাঁ, তবে শুরু থেকে কত বছরে 9 গুণ হবে? তাহলে আসল পি টাকা। এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কম্পাউন্ডের ইন্টারেস্ট হচ্ছে 9p, কারণ 9 গুণ হবে 9p। এবার আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে সি, এটাকে সি ড্যাশ দেন, কারণ এখানে সি ইউজ করছেন একবার। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন এবার কত? এনই বের করতে হবে, যে কয় বছরে ঘটনাটা ঘটবে এটা বের করতে হবে। এই সি ড্যাশের মান হচ্ছে 9p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এই 1 প্লাস আর বাই 100 এই পুরোটার মান বের করছে। দেখেন এই পুরোটার মান বের করছে হচ্ছে এই যে ঘনমূল 3। তাহলে সম্পূর্ণটার পরিবর্তে আপনি বসাবেন ঘনমূল 3, তার উপর আছে এন, এই পাশ থেকে পি এই পাশ থেকে পি কাটা। তাহলে 9 ইজ ইকুয়াল টু ঘনমূল 3 তার উপরে এন। এখন আমরা যদি এন এর মান বের করবো, এন এখানে কোথায় আছে? তাকান এদিকে, এন এখানে পাওয়ারে আছে। তাহলে যেহেতু আমরা যার মান বের করবো সেটা যেহেতু পাওয়ারে আছে, তাহলে আমরা দুই পাশে ভিত্তি সমান করব। এন এর মান বের করবো না, যে এই দ্বিতীয় ক্ষেত্রে কত বছর লাগবে সেটা। হ্যাঁ, তাহলে এন এখানে কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে এন এর মান বের করতে হলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। ভিত্তি এই 9 কে 3 বানানো যাবে, এই ঘনমূল 3 কেও 3 বানানো যাবে, যাবে না? আচ্ছা, আমি একটু আরেকটা পেজ নিচ্ছি। কি ছিল? 9 ইজ ইকুয়াল টু ঘনমূল 3 তার উপর হচ্ছে এন। তাহলে 9 ইজ ইকুয়াল টু এই ঘনমূল 3 মানে 3 টু দি পাওয়ার 1/3 না? ঘনমূল সরালে পাওয়ার 1/3 দিতে হয়, তার উপর কি? এন। হ্যাঁ, এই 9 কে ভাঙিয়ে লেখা যায় 3 স্কয়ার। কোন একটা সংখ্যার উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, এই পাওয়ারের পরে গুণ হয়, তার মানে 3 টু দি পাওয়ার এই 1/3 আর n গুণ হবে, 1/3 আর n গুণ হয়ে হবে n/3। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ারের মান n/3, এই পাশে পাওয়ারের মান 2। তাই অতএব n/3 ইজ ইকুয়াল টু 2, আর গুণ করে দিলে n ইকুয়াল টু 3 দুগুণী 6, তার মানে n এর মান 6 বছর। আপনারা কি বুঝছেন? তার মানে প্রথম অংশ খেয়াল করেন। তাহলে প্রথম অংশটা সলভ করে কি করতে হবে? এই টাইপের সব কোশ্চেন, এই টাইপের সকল কোশ্চেনে প্রথম অংশ সলভ করে আপনাকে কি বের করতে হবে? এই 1 প্লাস আর বাই 100 এই পুরোটার মান বের করতে হবে। সেই পুরোটার মান দ্বিতীয় অংশে ইউজ করতে হবে, অঙ্কের সমাধান হয়ে যাবে। আর দ্বিতীয় অংশে সময় চাইবে, তো ওই সময়টা এন, এটা বের করতে হবে। বুঝছেন কিনা বলেন তো? ক্লিয়ার? বুঝছেন কিনা? বোঝা গেছে? মূল নিয়মটা কি বোঝা গেছে? কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। কোথাও কোনো ঝামেলা থাকলে আমাকে একটু বলেন, আমি বুঝাই দিব। আমি একটু পানির বিরতি নিচ্ছি, এর মধ্যে একটু বলেন কাইন্ডলি। এই টাইপের কোশ্চেন লিখিত পরীক্ষায় প্রচুর আসে, ব্যাংকের লিখিত পরীক্ষায় আসছে এই টাইপ।
শর্টটা ইজি, পরেরটা একটু দেখতাম। হ্যাঁ, পরেরটা একটু দেখতাম, মানে ডেঞ্জারাস ম্যাথ রিটেন নিয়মে। ভাই লিখিত নিয়ম, লিখিত ম্যাথ তো একটু টাফ হবেই, তাই না? লিখিত ম্যাথটা তো সহজ হবে না, লিখিত ম্যাথ একটু টাফ হবে, এটা স্বাভাবিক। দেখেন এই যে কি বলছে, 94 নাম্বার দেখেন, দেখেন 94। কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরের দ্বিগুণ হয়। কোন একটা টাকা যদি আপনি চক্রবৃদ্ধি সুদে রাখেন সেটা 5 বছরের দ্বিগুণ হয়, ভালো কথা। বলছে ওই একই টাকা, একই পরিমাণ টাকা একই চক্রবৃদ্ধি সুদের হারে 4 গুণ হবে কত বছরে? কত বছরে বলা নাই, অপশন দেখে বুঝতেছি যে কত বছরে ঘটনাটা ঘটবে সেটা চাইছে। তাহলে আমি কি বলছি, ধরে নিবেন যে এই টাইপের কোশ্চেনের প্রথমে মূলধন হচ্ছে 100 টাকা। মূলধন কত? 100 টাকা। এই 100 টাকা কি হবে? এই 100 টাকা দেখেন 5 বছরের দ্বিগুণ হবে, তার মানে 100 টাকা 5 বছরে, এই যে 5 বছরে 100 টাকা হয়ে যাবে দ্বিগুণ, 100 টাকার দ্বিগুণ মানে 200 টাকা হয়ে যাবে, শেষ। তার মানে জিনিসটা প্রতি 5 বছরে ডাবল হবে, মানে আপনি যাই রাখেন না কেন, যে অ্যামাউন্টই রাখেন না কেন 5 বছরে ডাবল হবে। তাহলে এই যে 200 টাকা, এই 200 টাকাও তো 5 বছরে ডাবল হবে, যাই রাখেন 5 বছর পর ডাবল। তাহলে এই 200 টাকা থেকে হয়ে যাবে 400 টাকা। কয় বছরে? 5 বছরে। এই যে এই 200 টাকা হয়ে যাবে ডাবল, ডাবল 200 ডাবল 400, এটাও 5 বছরে ঘটবে, মানে এই প্রতি ডাবল ঘটনাটা 5 বছরে ঘটবে। এখন কোশ্চেনে চাইছে কি, কত বছরে 4 গুণ হবে? তাহলে 100 টাকা রাখছিলেন, হয়ে গেছে 400 টাকা, তাহলে 100 টাকার 400 টাকা, 100 টাকার কয় গুণ? 400 টাকা, 4 গুণ না? আপনাকে মিলাইই দিবি, আপনি টেনশন কেন করতেছেন? তার মানে 4 গুণ হয়ে গেছে। কয় বছর লাগছে ঘটনা ঘটতে? এই 5 বছর, আর এই 5 বছর 10 বছর। এত সহজ। এমসিকিউতে তো সহজই হবে ভাই, কিন্তু লিখিততে তো আপনাকে মার্কসটা তুলে আসতে তো কাজ করতেই হবে, তাই না? এবার কি বুঝছেন? এবার এটা কি বোঝা গেল? না বুঝলে বলতে হবে। 100 টাকা রাখছেন, 5 বছরে ডাবল হয়েছে, তাহলে 100 হয়ে গেছে 200। প্রতি 5 বছরে ডাবল হবে, যাই থাকুক সেই জিনিসটা 5 বছর ডাবল হয়ে যাবে। তাহলে এই 200 টাকাও তো 5 বছর পরে, মানে এখান থেকে 5 বছর পরে ডাবল হবে, তাহলে 200 থেকে হয়ে যাবে 400। কয় বছরে? 5 বছরে। তাহলে 100 টাকা হয়ে গেছে 400 টাকা, মানে 4 গুণ কয় বছরে? এই 5 বছর আর 5 বছর, মোট 10 বছরে। আচ্ছা, এখন এটা যদি মূল নিয়মে করেন তাহলে কি করবেন? তাহলে প্রথম অংশে কি বলছে, দিকে তাকান। প্রথম অংশ বলছে, এই যে প্রথম অংশে কি বলছে? প্রথম অংশে বলছে যে 5 বছরে দ্বিগুণ হবে, মানে সুদে আসলে দ্বিগুণ হবে। তার মানে আপনি যদি পি টাকা রাখেন হয়ে যাবে 2p টাকা। এই 2p কি? এই 2p হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, মানে সি এর মান। তাহলে আমরা সূত্র কি জানি? সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন কয় বছর? এই যে 5 বছর, এন এর মান 5 বছর। 5 বছরের দ্বিগুণ হয়। হ্যাঁ, এখন এই সি এর জায়গা হবে 2p, তাহলে 2p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5। এই পি কাটা, তাহলে 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5। এখন এই 5 এই পাশে এসে কি হবে? এই 5 এই পাশে এসে 1/5 হবে, তাই না? এই 5 এই পাশে এসে 1/5 হবে। তার মানে দেখেন 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 2 না? আমরা 1 প্লাস আর বাই 100 এর মান বের করবো, তাহলে 5 ওই পাশে সরাই দিব। কোনো পাওয়ার যখন এক পাশ থেকে অন্য পাশে যায়, অন্য পাশে যায় উল্টে যায়, তাহলে এই 5 ওই পাশে যায় হয়ে যাবে 1/5। যে কোনো পাওয়ার এক পাশ থেকে অন্য পাশে নিলে উল্টে যায়। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 1 প্লাস আর বাই 100, এই 5 ওই পাশে যায়, এই 2 এর উপর হয়ে যাবে 1/5। তার মানে আমরা 1 প্লাস আর বাই 100 এর মান 2 টু দি পাওয়ার 1/5 পেলাম। এভাবে রেখে দেন, এই পুরো অংশের মান রেখে দেন। এবার দ্বিতীয় অংশ কি বলছে? কত বছরের জিনিসটা কি হবে? কত বছরের জিনিসটা 4 গুণ হবে। তার মানে আপনার ওই যে পি টাকা রাখছিলেন, এই পি টাকা হয়ে যাবে 4p টাকা। তাহলে এই 4p টাকা কি? এই 4p টাকা হচ্ছে সুদে আসলে 4 গুণ হবে। তার মানে এই 4p টা হচ্ছে সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল, মানে সি এর মান। হ্যাঁ, তো আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই যে 4 গুণ হবে কত বছরে সেটা চাইছে, ওই বছর এন এর মান বের করবো। আমার কথা কি বুঝছেন? তাহলে এখানে এন দিতে হবে এখন, আর এই সি এর জায়গায় বসাবো 4p। তাহলে 4p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1। এই দেখেন এই 1 প্লাস আর বাই 100, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/5। তো এইটার পরিবর্তে আমি বসাবো 2 টু দি পাওয়ার 1/5। হ্যাঁ, তার উপর আছে এন, এইটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার 1/5, আর এন তো আছে, এই পি কাটা। তাহলে 4 ইকুয়াল টু এই 2 এর উপরে 1/5 বা পাওয়ার, তার উপরে এন। কোনো কিছুর উপরে এরকম মাল্টিপল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 1/5 এর সাথে এন গুণ হলে হবে
2 টু দি পাওয়ার n/5, n/5, ঠিক আছে। তাহলে দেখেন আমরা বের করবো কিসের মান, n এর মান। সেই n কোথায় আছে, n পাওয়ারে আছে। তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, সূচকের নিয়ম। যেহেতু n বের করবো, n যেহেতু পাওয়ারে আছে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি 2 আছে, এই পাশে এই 4 কে 2 বানাতে হবে। এই 4 মানে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n/5। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অতএব দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার n/5, এই পাশে পাওয়ার 2। তাহলে অতএব n/5 ইজ ইকুয়াল টু 2, তাহলে n ইজ ইকুয়াল টু 5 দুগুণী 10, তাহলে উত্তর হচ্ছে 10 বছর। মানে পরবর্তী ঘটনাটা 10 বছরে ঘটবে। এবার বুঝছেন কিনা বলেন। আচ্ছা, যারা বলতেছিলেন যে একটু কঠিন, একটু টাফ হচ্ছে, এবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বলেন তো কাইন্ডলি ভাইয়ারা। সন্দীপ বিশ্বাস ভাইয়া, তারপর হচ্ছে সাবরিনা মুমতাজ, তারপর হচ্ছে প্রিয়া চৌধুরী, মাহফুজা আক্তার। আপনারা এইবার কি মূল কনসেপ্টটা বুঝলেন? মূল কনসেপ্টটা বুঝছেন? সবসময় মনে রাখবেন, এই টাইপের কোশ্চেন আসলে আপনাকে 1 + r/100 এই অংশে প্রথম অংশ থেকে এইটার মান বের করতে হবে, দ্বিতীয় অংশে এইটার মান বসাই দিলে পরে n এর মানটা চলে আসবে। এবার ক্লিয়ার হয়েছে? এবার কি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? মূল নিয়মটা কিন্তু বুঝতে হবে, কারণ এটা কিন্তু লিখিত পরীক্ষা আসবে, এই প্রশ্ন লিখিত পরীক্ষা আসে। ক্লিয়ার? কোন একটা পাওয়ার যখন এক পাশ থেকে অন্য পাশে যায়, তখন ওই পাশে যায় উল্টে যায়। তাহলে এই 5, এই পাশে আছে 5, ওই পাশে 1/5। আমি আরেকটা নিব। অঙ্কটা কিন্তু কঠিন না কিন্তু, মানে আপনি মনে রাখবেন, এর কোশ্চেন আসলেই আমাদের সূত্র তো এইটা, মানে আসল হচ্ছে পি আর সুদ আসল মানে সি, এই সির মান হচ্ছে 2p, এটা বসাই দিয়ে 1 + r/100 এর মান বের করছি। আর দ্বিতীয় অংশে আসল পি কিন্তু সুদ আসলের মান 4p, এখানে বসাই দিয়ে n এর মান। এই ঘটনাটা কত বছরে ঘটবে, মানে n এর মানটা বের করতে হবে। হ্যাঁ, এটা সহজ হয়ে যাবে, আরো দুইটা করাবো, টেনশন করতেছেন কেন? আপনার এখানে মুখস্থ করা দিব না। এই যে দেখেন, এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক রিটেন আসছে 2021 সালে, এই যে একই কোশ্চেন 21 সালে রিটেন আসছে। এমসিকিউতেও আমরা শিখবো, প্রিলিতে কিভাবে লিখিততে কিভাবে করতে হয় সেটা শিখবো না, নাহলে তো সমস্যা। এ সাম অফ মানি কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এই যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে কি, বাৎসরিক কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, সাম অফ মানি ডাবলস, এই দেখেন ডাবলস ইটসেলফ মানে দ্বিগুণ হয়ে যায় ইন 15 ইয়ার্স। মানে কোন একটা অ্যামাউন্ট যদি আমরা রাখি, সেটা চক্রবৃদ্ধি বাৎসরিক চক্রবৃদ্ধি সুদে যদি রাখি, তাহলে সেটা 15 বছরে দ্বিগুণ হয়ে যায়। বলছে ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বি 8 টাইমস, মানে এই জিনিসটা কত বছরে 8 গুণ হবে। তাহলে প্রথম অংশে কি বলছে, দ্বিগুণ। এই দেখেন আমি একবার লিখবো, তাহলে আমাদের সূত্র কি, c ইজ ইকুয়াল টু p ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার কত, r/100 টু দি পাওয়ার 15 কেন, কারণ এই ঘটনা বলছে 15 বছরে। এই c এর জায়গা হবে 2p, কেন, এই যে আসল যদি p হয় তাহলে জিনিসটা ডাবল হয়ে যাবে, তার মানে এই সুদ আসল হয়ে যাবে 2p, এটাই p ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার 15। এই পাশ থেকে p, এই পাশ থেকে p কাটা। এখন আমি কি বলছি, আমাদের টার্গেট, আচ্ছা উল্টাই লেখেন, তাহলে 1 + r/100 টু দি পাওয়ার 15 ইজ ইকুয়াল টু 2, তাই তো? তাইলে আমি কি বলছি, 1 + r/100 এর মান বের করতে হবে। তাহলে এই 15 এই পাশ থেকে ওই পাশে পাঠাই দিব। তাহলে কি বলছি, কোন একটা পাওয়ার যখন এক পাশ থেকে অন্য পাশে যায়, অন্য পাশে উল্টে যায়, তাহলে এই 15 ওই পাশে যাবে, হয়ে যাবে 1/15। তাহলে এটা হচ্ছে 1 + r/100 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/15। ব্যাস, এটার মান বের করে রাখলাম। এবার দ্বিতীয় অংশে কি বলছে, জিনিসটা কি হয়ে যাবে, 8 গুণ হয়ে যাবে কত বছরে, ইন হাউ মেনি ইয়ার্স। হ্যাঁ, এই দ্বিতীয় অংশে n এর মান চাইছে। তাহলে আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে c ইজ ইকুয়াল টু, ওইখানে c ইউজ করছেন, এখানে c দিবেন না, c ড্যাশ, কারণ এখানে c এর মান তো 8p, তাই না? তাহলে c ড্যাশ ইজ ইকুয়াল টু p ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার, এইবার n এর মান বের করতে হবে। তাহলে c ড্যাশের জায়গায় 8p ইজ ইকুয়াল টু p ইন্টু, এইটার মান আমরা বের করে রাখছি 2 টু দি পাওয়ার 1/15। তাহলে এটার পরিবর্তে 2 টু দি পাওয়ার 1/15, হ্যাঁ, তার উপর আছে n। হ্যাঁ, তাহলে এই p আর এই p কাটা, তাহলে এবার থাকলে 8 ইকুয়াল টু এই 2 এর উপর 1/15 পাওয়ার, তার উপর n পাওয়ার। কোন একটা সংখ্যার উপরে যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, এই পাওয়ারে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার, এটা গুণ করলে n/15। দেখেন আমরা যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে n। তাহলে n যেহেতু এখানে পাওয়ারে আছে, তাহলে n এর মান বের করতে হবে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। যে মানটা বের করবেন সেই মান যদি পাওয়ারে থাকে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, নাহলে হবে না। তাহলে যেহেতু আমরা n এর মান বের করবো, আর n যেহেতু পাওয়ারে আছে, তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2 বানাতে হবে। 8 কে তো আমরা 2 বানাতেই পারি, 8 মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার n/15। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে ভিত্তি কাটা, ভিত্তি কাটা। তাহলে এই পাশে পাওয়ার আর এই পাশে পাওয়ার সমান, অর্থাৎ n/15 আর এই পাশে 3, এই দুটো সমান। তাহলে অতএব n/15 ইজ ইকুয়াল টু 3। তাহলে n ইকুয়াল টু 3, 15 কত, 45 বছর। বলেন এর চেয়ে সহজ আর কি দেবো বলেন?
এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এই জিনিসটা সবাই একটু তাকান। এই জিনিসটা এখন আমি শর্টকাটে করব, আমরা শর্টকাটে করব। শর্টকাটে কিভাবে দেখেন, মুছে দিই আমি এটা, মুছে দিই। দেখেন, মনে করেন যে আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন। এই 100 টাকা যে ব্যাংকে রাখছেন, এই 100 টাকা কি হবে, 15 বছরে ডাবল হবে। যে 15 বছর ডাবল হয়, তাহলে 15 বছর পরে যে ওয়াইতে ইয়ার 15 বছরে ডাবল হবে, অর্থাৎ 100 টাকা হয়ে যাবে 200 টাকা। তার মানে আপনি যাই রাখেন না কেন সেই অ্যামাউন্টটা ডাবল হতে 15 বছর টাইম লাগবে। তাহলে এই যে 200 টাকা, এই 200 টাকা ডাবল হতে আরো 15 বছর লাগবে। তাহলে এই 200 টাকা থেকে ডাবল হয়ে যাবে, মানে 400 হয়ে যাবে, তাহলে আরো 15 বছরে। এইবারে এই যে 400 টাকা, এই অ্যামাউন্টটাও ডাবল হবে, যে কোনো অ্যামাউন্ট ডাবল হতে 15 বছর টাইম নাই। তাহলে এই 400 টাকা এখন ডাবল হতে আরো 15 বছর সময় নেবে। তাহলে 400 টাকার ডাবল কত, 800 টাকা, 15 বছর সময় লাগবে। কোশ্চেনে কি বলছে, 8 গুণ হবে। তার মানে আপনি 100 টাকা রাখছিলেন, হয়ে গেছে 800 টাকা। এই দেখেন 100 টাকার কয় গুণ 800 টাকা, 8 গুণ। তাহলে এই ঘটনা কয় বছরে ঘটছে, 15 বছর, 30 বছর, 45 বছর। তাহলে ঘটনাটা ঘটছে 45 বছরে। বলেন এর চেয়ে আর সহজ কোনো কিছু হতে পারে? ঘটনাটা ঘটবে 45 বছরে। ক্লিয়ার? এবার দেখেন, দেখেন এ ফাইন্যান্স কোম্পানি ডিক্লেয়ার্স দ্যাট এ সার্টেন কম্পাউন্ড ইন্টারেস্ট রেট of sum of money deposited by anyone will become 8 times in 3 years। মানে কোন একটা আর্থিক প্রতিষ্ঠান ঘোষণা দিল যে কেউ যদি কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি সুদে যদি আমাদের এখানে টাকা ডিপোজিট করে যে কেউ, তাহলে সেই জিনিসটা 3 বছরে থেকে 8 গুণ পাবে। 3 বছরে 8 গুণ পাবে, মানে 100 টাকা রাখবেন, 3 বছর পরে 800 টাকা হয়ে যাবে। 1 কোটি টাকা রাখবেন, 3 বছর পরে 8 কোটি টাকা দিবে ব্যাংক। মানে ওরা বাড়ি থেকে জমি জমা বিক্রি করে এনে আপনাকে দিবে আর কি। হ্যাঁ, এবার দেখেন, if the same amount is deposited at the same compound rate of interest, then in how many years will it become 16 times? এই যে রিটেন পরীক্ষা আসছে। তাহলে প্রথম অংশে কি, প্রথম অংশে কত, 3 বছরে 8 গুণ হয়। দেখেন 3 বছরে 8 গুণ, খেয়াল করেন 3 বছরে 8 গুণ। তার মানে আপনি আসল যদি হয় 100 পি টাকা, তাহলে সি হবে 3 পি টাকা, সরি 8 গুণ, 8 গুণ, তাহলে 8 পি। এই ঘটনা কয় বছরে ঘটবে, 3 বছরে। তাহলে আমরা কি লিখবো, c is equal to 1 sorry p into 1 plus r by 100 to the power n কত, এই ঘটনা ঘটছে 3 বছরে, তাহলে n এর মান 3। এই c এর জায়গায় 8p বসাবেন, is equal to p into 1 plus r by 100 to the power 3। এই p কাটা, তাহলে এই অংশটা এই পাশে নিয়ে আসেন, এই 8, তার মানে 1 plus r by 100 to the power 3 is equal to 8, তাই কিনা? এই 1 plus r by 100, এই 3 ওই পাশে চলে যাবে, এই পাওয়ার 3 ওই পাশে 1/3 হবে, তাহলে 1 plus r by 100 is equal to 8 to the power 1/3। এখন এই 8 কে ভাঙা যায়, তাই আমরা এখানে ভেঙে ফেলবো, কারণ আগের গুলোতে ভাঙা যাচ্ছিল না, ওইভাবে রেখে দিছিলাম। এখানে আমরা 1 plus r by 100 is equal to এই 8 কে ভেঙে লেখা যায় 2 to the power 3, হ্যাঁ, তার উপর আছে 1/3। 8 কে লেখা যায় 2 to the power 3, তার উপর আছে 1/3, আর পাওয়ারে পরে গুণ হয়, এই 3 কেটে, তার মানে 1 plus r by 100 is equal to 2। বুঝছেন কিনা বলেন? এটার মান বের করে ফেললাম। এবার দ্বিতীয় অংশে কি বলছে, যে ওই একই অ্যামাউন্ট যদি ওই একই সুদের হারে রাখেন, তাহলে কত বছরে 16 গুণ হবে। তাহলে দ্বিতীয় অংশে আসল যদি পি হয়, তাহলে সুদ আসল সি হবে 16 গুণ, আর সেই ক্ষেত্রে এটা কত বছর লাগবে, মানে এন এর মান চাইছে। বুঝছেন কিনা বলেন? তাহলে এখন আমরা কি করব, আমরা এখন আবার লিখব যে সুদ আসল সি ডাইস দিব, সি ডাইস ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r by 100 to the power n। এই c ড্যাশের জায়গা দিব হচ্ছে 16p is equal to p into 1 plus r by 100 to the power n বের করতে হবে। এই p কাটা, তাহলে এই পাশে থাকলো 16 is equal to, এটার মান কিন্তু 2 বের হয়েছে, দেখেন এটার মান 2, তাই এটার মান হচ্ছে 2, তার উপর আছে n। তাহলে আমরা কিসের মান বের করবো, আমরা বের করবো n এর মান। তাহলে n যদি বের করতে চাই, তাহলে n কোথায় আছে, পাওয়ারে আছে, তাহলে দুই পাশে আমাকে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি হচ্ছে 2, এই পাশে আমাকে ভিত্তি 2 বানাতে হবে। তাহলে 16 কে তো 2 বানানো যায়, 16 মানে কত, 16 মানে 2 to the power 4 is equal to 2 to the power n। এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে n আর এই পাশে 4, তাহলে n is equal to 4। তার মানে এই ঘটনাটা ঘটবে 4 বছরে। বুঝছেন কিনা বলেন তো? এই ঘটনাটা ঘটবে 4 বছরে।
ক্লিয়ার? হ্যাঁ, এখন এটা যদি আপনি শর্টকাটে করেন, যদিও এগুলো লিখিত পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তারপরে শর্টকাটে করলে কি করবেন আমি দেখাই দিচ্ছি। মুছে দিলাম, মুছে দিই। দেখেন, $100 মনে করেন আপনি $100 ব্যাংকে রাখছেন। এখন ওরা বলে গেছে 3 বছরে 8 গুণ হবে। এখন $100 800 হবে 3 বছরে। এটা কিভাবে আগাইলে পারে 3 বছরে $800 হয় আমরা একটু দেখি। ডাবল করে আগাইলে দেখি $800 হয় কিনা 3 বছরে দেখি। তাহলে 100 ডাবল কত? 200। 200 ডাবল কত? 400। 400 ডাবল কত? 800। ইয়েস, আমরা পাইছি। ডাবল করে যায় 8 গুণ, এই যে 8 টাইমস 8 গুণ মানে $100 800 হয়েছে। কয় স্টেপ এই ঘটনা ঘটছে? এইখান থেকে এখানে এক স্টেপ, এইখান থেকে এখানে এক স্টেপ, এখান থেকে এখানে এক স্টেপ, 3 স্টেপ। তার মানে এই ঘটনাটা ঘটতে 3 স্টেপ লাগছে। আর এই 3 স্টেপ মিলে মোট কত সময়? 3 বছর। ঘটনাটা বলে দিছে 3 বছরে। তার মানে এই প্রত্যেকটা ধাপে 1 বছর সময় লাগছে, 1 ইয়ার। এটা আপনাকে বুঝতে হবে একটু ভাবে চিনতে। প্রত্যেকটা ধাপে 1 বছর লাগছে। কেন? কারণ 100 থেকে $800 হয়েছে, 100 থেকে 8 গুণ মানে $800 হয়েছে 3 ধাপে। আর এই 3 ধাপ মিলেই তো 3 বছর। তার মানে প্রত্যেক ধাপে 1 বছর সময় লাগছে। হ্যাঁ, তার মানে আমরা আসলে জিনিসটা এরকম ভাবে এখন এক্সপ্লেইন করতে পারি যে আসলে কোন একটা অ্যামাউন্ট আপনি রাখলে প্রতি বছরে ডাবল হয়েছে। দেখেন, প্রতি বছরে ডাবল হয়েছে, এই যে প্রতি 1 বছরে ডাবল হয়েছে। তাহলে এই $800 তো ডাবল হতে আর 1 বছর সময় লাগবে। তাহলে $800 ডাবল কত? $800 ডাবল 1600। তাহলে $800 থেকে $1600 হইতে আরো 1 বছর লাগবে। এই যে প্রত্যেক ধাপে যা থাকে সেটা ডাবল হয় 1 বছরে। তাহলে এই $100 হয়ে গেছে 1600 টাকা। 1600 টাকা মানে 16 গুণে দেখেন, $100 এখানে গেছে 1600 টাকা। তাহলে 100 থেকে 1600 কয় গুণ? 16 গুণ। তাহলে 16 গুণ হতে কত সময় লাগলো? এই যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 বছর, 4 ইয়ার্স। 4 বছর সময় লাগছে। বুঝছেন কি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? মানে প্রথম অংশটা এখন অনেকে বলেন যে ভাই আপনি যে $100 থেকে 200 হয়েছে, 200 থেকে 400 হয়েছে, 400 থেকে 800 হয়েছে, এটা কেমনে বুঝলেন? এটা আমি গেস করছি। একজন বলছে যে ভাই এরকম তো হতে পারতো যে 100 থেকে 300 হয়েছে, 3 গুণ হয়েছে। তারপরে 300 থেকে 3 গুণ 900 হয়েছে। আরে ভাই 900 হলে তো হবে না, কারণ আমার তো বলছে 8 গুণ হবে। তার মানে এমন একটা সিকোয়েন্স ফলো করতে হবে যেন কোনো একটা স্টেপে যায় 8 গুণ মানে $800 পাওয়া যায়। আমি 3 গুণ ধরলে $800 পাচ্ছি না। হ্যাঁ, একজন বলছে ভাই তাহলে 4 গুণ ধরেন, $100 ছিল, $100 থেকে গেছে $400। তাহলে কয় গুণ? 4 গুণ। তাহলে এই $400 তো 400 আবার 4 গুণ মানে $1600 হয়ে যাবে। এই স্টেপটা তো 2 স্টেপে হয়ে গেল। তো 800 আবার তো খুঁজে পেতে হবে যে প্রথম ধাপে কি 8 গুণ হয়েছে না? তার মানে $100 যেন 8 গুণ হয় এরকম একটা ধাপ ফলো করতে হবে। তাহলে $100 যদি 3 গুণ হতো তাহলে 800 খুঁজে পাচ্ছি না। $100 যদি 4 গুণ হতো তাও 800 খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু $100 থেকে প্রতি বছর যদি ডাবল হয় সেক্ষেত্রে আমরা $800 খুঁজে পাচ্ছি। তার মানে ডাবল হয়েছে, এটা আমি গেস করছি, এটা আন্দাজ করছি। ঠিক আছে, বোঝা গেছে কি ব্যাপারটা? তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন। আমি আপনাদেরকে লেকচার বুকে 2টা অঙ্ক করতে দিব, আপনারা করবেন। আমাদের লেকচার বুকে এটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, 120 নাম্বার কোশ্চেন লেকচার বুকে, 120, 121, 122। 120, 121, 122 এই তিনটা হচ্ছে এই একই টাইপের। অবশ্যই 120 আর 120 আমি 121 করাই দিছি। 122 নাম্বার কোশ্চেনটা দেখেন, এটা আমি করে দিচ্ছি। মূল নিয়মে আপনারা করবেন। আমি এখানে কিভাবে দ্রুত করা যায় ঢেলে দিচ্ছি। 122, এই যে 120 এটা করবেন। এটা করাইছি কেবলই করাইছি। 121 করাইছি, 122 এই যেটা দেখেন 121 করাইছি, 122। 122 কি বলছে? 122 বলছে একটি নির্দিষ্ট হার চক্রবৃদ্ধি মুনাফা, এখানে বানান ভুল আছে, মুনাফা হবে। হ্যাঁ, 1200 টাকা বিনিয়োগ করলে তা 5 বছরে দ্বিগুণ হয়। খেয়াল করেন, 1200 টাকা বিনিয়োগ করলে তা 5 বছরে দ্বিগুণ হয়। বলছে 20 বছর পর সুদে আসলে কত টাকা পাওয়া যাবে। এতক্ষণ যে অঙ্কগুলা করলাম সেখানে আসলের মানটা দেওয়া ছিল না, তাই আমরা আসলকে পি ধরছিলাম। এবার সুদে আসলে দ্বিগুণ হইলে পারে চক্রবৃদ্ধি মূলধন 2p ধরছিলাম, তারপর সলভ করছিলাম। আর এখানে বলে দিছে আসল হচ্ছে 12,000 টাকা,
তাহলে 5 বছর পরে দ্বিগুণ হবে, তার মানে সুদে আসলে 12 দুগুণই 24,000 টাকা হবে। বুঝছেন কিনা বলেন? তার মানে এখানে আপনি পি ধরবেন না, এখানে আপনি পি এর মান 12,000 ধরবেন আর সি এর মান 12 দুগুণী 24,000 ধরবেন প্রথম অংশে। সেখান থেকে আপনি 1 + r/100 এই মানটা বের করবেন, অথবা আর এর মান বের করতে পারবেন এবার সরাসরি 1 + r/100 এই পুরো মানটা বের করবেন। তারপর দ্বিতীয় অংশে বলছে 20 বছরের সুদে আসলে কত টাকা পাওয়া যাবে, সেইখানে ওই 1 + r এর মানটা বের বসাই দিবেন। ঠিক আছে, 1 + r/100। কিন্তু এটা এমনিই পাওয়া যায়। দেখেন 12,000 টাকা মূলধন, তাকান 12,000 টাকা মূলধন কি হবে, 5 বছরে ডাবল হবে। তার মানে 12,000 থেকে ডাবল হয়ে 24,000 হয়ে যাবে। এই ঘটনা ঘটবে 5 বছরে। এবার এই 24,000 মানে যে অ্যামাউন্টই রাখেন সেই অ্যামাউন্টটা যদি 5 বছর সময় পায় তাহলে সেটা ডাবল হয়ে যায়। তাহলে এবার এই 24,000ও ডাবল হয়ে যাবে কয় বছরে, 5 বছরে। তাহলে 24,000 এর ডাবল কত, 48,000। তাহলে 24,000 হয়ে যাবে ডাবল হয়ে 48,000 কয় বছরে, আরো 5 বছরে। এই 48,000 এখন পরবর্তী 5 বছরে আবার ডাবল হবে। 48 দুগুণী কত হবে, এই যে 48 দুগুণী হবে 96, 96,000 কয় বছরে, 5 বছরে। এই 96,000 আবার ডাবল হবে 5 বছরে। প্রতি 5 বছরে যা থাকবে সেটা ডাবল। এটা খুবই সহজ। তাহলে 96 ডাবল কত, 3টা শূন্য বসাই দেন, ডাবল মানে 2 দিয়ে গুণ, 6 দুগুণী 12, 2 হাতে 1, 9 দুগুণ 18, 19, তার মানে আরো 5 বছরে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো 12 থেকে 824 হচ্ছে 5 বছরে, 24 থেকে 48 আরো 5 বছরে, মানে 5 5 10, 48 থেকে 96 আরো 5 বছরে, মানে 15 বছরে, 96 থেকে এটা মানে আরো 5 বছরে। তাহলে মোট কত সময় লাগছে এই দেখেন। তাহলে মোট 20 বছর কইছেন না যে 20 বছর পর সুদে আসলে কত পাবেন। তাহলে 5 বছর পাইছেন, পরে পাইছেন হচ্ছে 24, 10 বছর পরে 48, 15 বছর পরে 96, তাহলে আরো 5 বছর মানে মোট 20 বছর পরে 1,92,000। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1,92,000। তাহলে এই টাইপের কোশ্চেন আপনি এমসিকিউ এর জন্য এমনি মুখে মুখে সলভ করা যায়, কিন্তু লিখিত পরীক্ষার জন্য তো ভাই পারবেন না। এটা লিখিতের জন্য করতে পারবেন না, লিখিত কি করতে পারবেন না। তো আমরা আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করব। আগামী ক্লাসে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা রিলেটেড যা অঙ্ক আছে, আমাদের লেকচার বুকে কয়েকটা বাকি আছে, আর ওদিকে আমাদের র্যান্ডম প্রবলেমসে কয়েকটা বাকি আছে, যা বাকি আছে সব শেষ করে দেব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।